এখন আমরা চতুর্থী তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তো চতুর্থী বিভক্তি জানি কে রে এরে, কিন্তু এখানে সমাসের ক্ষেত্রে জন্য এবং নিমিত্তে ব্যবহৃত হয়। জন্য, এখানে জন্য, জন্য বানানটি ঠিক এরকম, জন্য, নিমিত্তে এবং কে। আচ্ছা, তো কে বিভক্তি আমরা দেখলাম যে ব্যাস বাক্য থেকে বা পূর্বপদ থেকে কে বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, তাই না? তাহলে চতুর্থীতে আবার কিভাবে আমরা বুঝবো? তো সেই ক্ষেত্রে ওই যে চতুর্থীর আরেকটা নাম আছে, চতুর্থীর আরেকটা নাম হলো সম্প্রদান তৎপুরুষ। সম্প্রদান তৎপুরুষ বলা হচ্ছে। তো আমরা সম্প্রদানের যে ব্যাপারটি, যে নিঃশর্ত বা নিঃস্বার্থভাবে কোনো কিছু করা হয়, সেটি সম্প্রদান হয়ে থাকে। তৃতীয় তৎপুরুষেরও আরেকটি নাম আছে, তৃতীয় তৎপুরুষের আরেকটি নাম হলো করণ তৎপুরুষ। একে বলা হয় হলো করণ তৎপুরুষ, যেটি লেখা হয়নি একটু লিখে দিই, যে তৃতীয় তৎপুরুষকে বলা হয় হলো করণ তৎপুরুষ। মানে কাজ করার যে করণ মানে হলো সহায়ক মাধ্যম বা উপায়, কাজ করার সহায়ক মাধ্যম বা উপায়, পূর্বপদ সহায়ক হয়ে কাজ করতেছে, এই জন্য আর কি। চতুর্থী তৎপুরুষকে বলা হচ্ছে সম্প্রদান তৎপুরুষ। কেননা যে এখানে কি, এখানে এই যে দেবদত্ত গুরুভক্তি আমরা একটু খেয়াল করি, দেবদত্ত, এখানে এই দুইটি আমরা মুখস্থ রাখবো। কেন রাখবো সেইটিও বলে দিচ্ছি। দেবকে দত্ত, দেবকে দত্ত এবং গুরুভক্তি হলো গুরুকে ভক্তি। এই দুইটি উদাহরণ ব্যতীত সাধারণত চতুর্থী তৎপুরুষ এই কে বিভক্তি দিয়ে আর কোনো সমাস নেই বললেই চলে। তাহলে এই দুইটি কেন চতুর্থী তৎপুরুষ? কারণ দেবদত্ত মানে হলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। তাহলে দেবতার উদ্দেশ্যে নিবেদিত যখন কোনো পূজার আয়োজন করা হয় বা কিছু করা হয়, সেটিকে দেবদত্ত বলা হয়। তাহলে সেটি ইহলৌকিক কোনো স্বার্থ নেই, মানুষ পরলৌকিক বা পরকালের স্বার্থের জন্যই এই কাজটি করে থাকে। তাহলে দেবদত্ত এই জন্য। এবং গুরু ভক্তি, গুরুকে মানুষজন যে ভক্তি করে সম্মান জানায়, এইটিও ইহকালীন স্বার্থের জন্য না। এইটিও হলো ভিতর থেকে একটা সম্মান, তারা সম্মাননীয় মানুষ, সম্মান জানাইতে হয়, ভিতর থেকে একটা শ্রদ্ধাবোধ আসে, সেখান থেকে আমরা গুরুকে ভক্তি জানাই। তাহলে সেই জন্য এই গুরু ভক্তি এবং দেবদত্ত এই দুটি আমরা একটু মুখস্থ রাখবো, যে এই দুইটিতে কে বিভক্তি থাকবে, কিন্তু এই দুইটি কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কিন্তু তারপরেরগুলো আমরা একটু খেয়াল করি। তারপরেরগুলো যে বসত বাড়ি, বিদ্যালয়, কারাগার, মাপকাঠি, গ্রন্থাগার এবং তপবন, এই শব্দগুলো কিভাবে চতুর্থী তৎপুরুষ, আমরা শব্দগুলো দেখেই কিভাবে চিনতে পারবো যে এগুলো চতুর্থী তৎপুরুষ সমাস। সেটা চেনার জন্য আমরা একটি বিষয় বুঝবো। সেটি হলো যে আমরা খেয়াল করি, বসত মানে বাস করা, বাস করার জন্য কি দরকার? বাড়ি দরকার। তাহলে বিদ্যা অর্জনের জন্য কি দরকার? আলোয় বা একটা স্থান দরকার। তারপরে কারাগার, কারা মানে জেল, জেলের জন্য কি দরকার? আগার বা স্থান দরকার। মাপার জন্য কি? কাঠি। তারপরে গ্রন্থের জন্য কি? আগার। তারপরে তপের জন্য কি? বন। তাহলে ব্যাপারটা কি, এখানে ব্যাপার হলো যে পূর্বপদের জন্য পরপদ নির্মাণ বা তৈরি করা হয়েছে। তাহলে পূর্বপদের জন্য পরপদ, পূর্ব পদের জন্য পরপদ নির্মাণ বা তৈরি করা হয়েছে, বা তৈরি করা হয়েছে বা হবে। কিরকম একটু খেয়াল করি। বাড়িটা কিসের জন্য নির্মাণ করা? বাড়িটা হলো বসতের জন্য। তাহলে বসতের জন্য বাড়ি কি বলা হচ্ছে? বসতের জন্য বাড়ি। বিদ্যালয়, তাহলে কি? আলয়টা কিসের জন্য? বিদ্যার জন্য আলয়। তারপরে এখানে আগার, কারাযুগ আগার, আগার মানে স্থান। তাহলে আগারটা কিসের জন্য? আগারটা হলো কারা বা জেলের জন্য। তাহলে কারার জন্য আগার, কারার জন্য কি বলা হচ্ছে? আগার। খেয়াল করুন, মাপকাঠি, তাহলে কাঠি কিসের জন্য? খেয়াল করে দেখবেন, যারা মেয়ে মানুষ আছে বিশেষ করে, বা পুরুষ মানুষেরাও, সিট কাপড়ের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে গজভাবে কাপড় বিক্রি হয়, 1 গজ 1.5 গজ, এবং এই কাপড়গুলো কাটার জন্য বা মাপ দেওয়ার জন্য একটা লম্বা একটা লাঠি থাকে বা একটা কাঠি থাকে। সেই কাঠিতে ওই গজ কী করা থাকে? মাপ দেওয়া থাকে। সেই লাঠি বা কাঠি দিয়ে মেপে মেপে কাপড় কাটা হয়। তাহলে ওই কাঠিটি তৈরি করা হয়েছে কিসের জন্য? এই মাপার জন্য তৈরি করা হয়েছে। তাহলে মাপের জন্য কাঠি কি বলা হচ্ছে? মাপার জন্য বা মাপের জন্য কাঠি। একইভাবে গ্রন্থের জন্য আগার। একইভাবে তপের নিমিত্তে বন, বনটা কিসের জন্য? বনটা হলো তপস্যার জন্য, বা তপ মানে এখানে তপের নিমিত্তে বন। তাহলে তপের নিমিত্তে যে বন, সেটাকে কি বলা হচ্ছে? তপবন বলা হচ্ছে। ওকে, এই হলো চতুর্থী তৎপুরুষ সমাস। অত্যন্ত সহজ। ঠিক এভাবে আমরা পঞ্চমী শিখবো, ষষ্ঠী শিখবো। তো সেই জন্য সাথে থাকতে হবে।